আজকে হচ্ছে বায়োলজি চ্যাপ্টারে তোমাদের 4টা অধ্যায় শেষ হয়েছিল। এটা ছিল হচ্ছে প্রথম হচ্ছে চ্যাপ্টার পড়াইছিলাম, প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার, চতুর্থ মোটামুটি শেষ হয়েছে। যে চ্যাপ্টারগুলো কিছু অংশ বাকি ছিল এটা আমি পরে আলোচনা করবো। আজকে আমরা ফিফথ চ্যাপ্টারটা নিয়ে পড়বো, বায়োলজি ফিফথ চ্যাপ্টার। এটার নাম হচ্ছে খাদ্য, পুষ্টি ও পরিপাক। এখানে 3টা জিনিস আছে, একটা হচ্ছে খাদ্য নিয়ে, প্রাণীদেহের খাদ্য, আর পুষ্টি। পুষ্টি হচ্ছে পুষ্টি আর পরিপাক। আমরা আজকে ফার্স্টলি মানে উদ্ভিদের পুষ্টিটা নিয়ে আলোচনা করবো, পুষ্টি নিয়ে। তো পুষ্টি জিনিসটা হচ্ছে দুই ধরনের পুষ্টি আছে, প্রাণী দেহের পুষ্টি আর একটা হচ্ছে উদ্ভিদ দেহের পুষ্টি উপাদান। তো উদ্ভিদ দেহে যে সকল পুষ্টি উপাদানগুলো জরুরি, ওই পুষ্টি উপাদানগুলো নিয়ে আজকে আমরা ফার্স্টে ডিসকাস করবো এটা নিয়ে। তো উদ্ভিদের পুষ্টি উপাদান মানে মূলত হচ্ছে উদ্ভিদ দেহের মোট পুষ্টি উপাদান হচ্ছে কতটি? 60টি পুষ্টি উপাদান আছে। এই পুষ্টি উপাদানের মধ্যে উদ্ভিদের মানে সবগুলো পুষ্টি উপাদান মানে সবচেয়ে বেশি জরুরি না, বাট সবচেয়ে বেশি জরুরি হচ্ছে 16টা, মানে 16টা পুষ্টি উপাদান। এগুলো উদ্ভিদের যদি নাই হয় তাহলে একান্তই প্রয়োজন, এগুলো ছাড়া উদ্ভিদ চলতে পারে না। তো এই জন্য এই 16টা উপাদানকে বলা হয় অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বলা হয়। অত্যাবশ্যক পুষ্টি উপাদানের মধ্যে এই যে 16টা সম্পর্কে আমাদের পড়তে হবে। আমাদের 60টা এতগুলো জানার দরকার নেই, 16টা সম্পর্কে জানতে হবে। তো অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের মধ্যে কিছু পুষ্টি উপাদান আছে যে উদ্ভিদ এটা বেশি পরিমাণে অ্যাবজর্ব করে, একটা আছে বেশি পরিমাণে গ্রহণ করে। 16টা পুষ্টি উপাদানের মধ্যে এরকম 10টা পুষ্টি উপাদান আছে, 10টি আছে যেটা উদ্ভিদ বেশি পরিমাণে অ্যাবজর্ব করে। আর হচ্ছে বাকি 6টা উপাদান ওইটা উদ্ভিদ বেশি পরিমাণে অ্যাবজর্ব করে না, মানে অল্প পরিমাণ নিলে কম পরিমাণে অ্যাবজর্ব করে। তো 10টি উপাদান যে বেশি অত্যাবশ্যক পুষ্টি উপাদানের মধ্যে যে 10টি উপাদান সবচেয়ে বেশি প্রয়োজনীয়, মানে বেশি ওইগুলো ছাড়া যে হয় না, এটা হচ্ছে অত্যাবশ্যক, এর বেশি পরিমাণে গ্রহণ করে। এই জন্য এটা বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্ট। আর হচ্ছে যেটা কম পরিমাণে গ্রহণ করে সেটাকে বলা হয় মাইক্রোনিউট্রিয়েন্ট। তো 10টি উপাদানের মধ্যে যেগুলো হচ্ছে ম্যাক্রো উপাদানগুলো আর মাইক্রো উপাদান, এগুলো আমাদের মনে রাখতে হবে। তো ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলো আমরা আগে মনে রাখবো। ম্যাক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে 10টা। এগুলো হচ্ছে আমরা একটা নাম দিয়ে মনে রাখবো। সাপোজ আমাদের বাসার সামনে তো আমরা তো সবাই, কারণ সব উপাদানগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ দুই একটা এমসিকিউ এখান থেকে আসে। তো ম্যাক্রো উপাদান নামগুলো যদি আমরা মুখস্থ পারি তাহলে হচ্ছে এটা বুঝতে পারবো। এখন এটা মনে রাখার জন্য তোমাদের বাসার সামনে একটা শপ আছে, মানে হচ্ছে একটা ক্যাফ আছে। ক্যাফের মধ্যে তুমি চপ পছন্দ করো, ওই চপটা তুমি বেশি পছন্দ করো। ওই ক্যাফটার নাম হচ্ছে MGK। হ্যাঁ, MGK ক্যাফ, ওইটার নাম হচ্ছে MGK ক্যাফ। এই ক্যাফটার মধ্যে মানে খুব ভালো চপ পাওয়া যায়। এখন তোমার চিকেন চপস আছে, তারপর হচ্ছে ভেজিটেবল চপস, এগুলো। এটা হচ্ছে MGK ক্যাফটা মানে নাইস চপ বানায়। তারা কি বানায়? নাইস চপস বানানো। আচ্ছা, MGK ক্যাফটা এটা কিসের জন্য বিখ্যাত? নাইস চপের জন্য বিখ্যাত। MGK কেফ ফর নাইস চপ। তাহলে আমরা হচ্ছে MGK কেফ ফর নাইস চপ। তাহলে এটা দেখো, এখানে আছে MGK দিয়ে, এই লাইনটা দিয়ে আমরা সবগুলা উদ্ভিদের 10টা ম্যাক্রো উপাদান মানে অত্যাবশ্যকীয় ম্যাক্রো উপাদানগুলো আমরা মনে রাখতে পারি। MG হচ্ছে ম্যাগনেসিয়াম। আচ্ছা, কি দিয়ে হচ্ছে? পটাশিয়াম। আমরা সবাই জানি পটাশিয়াম। Ca হচ্ছে ক্যালসিয়াম। Fe হচ্ছে ফেরাম, এটাকে বলা হয় লৌহ বা আয়রন। আর হচ্ছে N দিয়ে হচ্ছে নাইট্রোজেন। আর দিকে C দিয়ে হচ্ছে কার্বন। আর H দিয়ে হচ্ছে হাইড্রোজেন। আর O হচ্ছে অক্সিজেন। আর P দিয়ে হচ্ছে ফসফরাস। আর S দিয়ে হচ্ছে সালফার। তাহলে দেখো, উদ্ভিদের ম্যাক্রো উপাদানগুলো আমরা যদি এইভাবে দেখি, MGK কেফ যেটা তোমার বাসার সামনে আছে, এটা কি নাইস চপ বানায়? কিসের জন্য? MGK কেফ ফর নাইস চপ। তাহলে আমরা দেখো এদিক থেকে উদ্ভিদের অত্যাবশ্যকীয় যে ম্যাক্রো উপাদানগুলো যেটা কিনা উদ্ভিদ বেশি পরিমাণে গ্রহণ করে, তাহলে আমরা জানতে পারো MG দিয়ে হচ্ছে ম্যাগনেসিয়াম, K দিয়ে হচ্ছে পটাশিয়াম, C হচ্ছে ক্যালসিয়াম, F হচ্ছে আয়রন, আর হচ্ছে N দিয়ে হচ্ছে নাইট্রোজেন, আর দিয়ে C কার্বন, আর হচ্ছে H চপসে C হচ্ছে কার্বন, H হচ্ছে হাইড্রোজেন, O হচ্ছে অক্সিজেন, P হচ্ছে ফসফরাস, S হচ্ছে সালফার। যদি পরীক্ষা আসে নিচের এমসিকিউ দিবে কোনটি উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান
মানে ম্যাক্রো উপাদান, তাহলে অত্যাবশ্যক ম্যাক্রো উপাদান এই 5টা এই 10টার মধ্যে যে কোনো একটা তোমরা ইজিলি মনে রাখতে পারবে আশা করি। আচ্ছা, এরপর আসো উদ্ভিদের মাইক্রোনিউট্রিয়েন্ট গুলা। মাইক্রোনিউট্রিয়েন্ট আছে কয়টা? 6টা। মাইক্রোনিউট্রিয়েন্ট আছে কয়টা? 6টা। মাইক্রোনিউট্রিয়েন্টের 6টার নাম হচ্ছে জিঙ্ক, ম্যাঙ্গানিজ, তারপর হচ্ছে মোলিবডেনাম, তারপর হচ্ছে বোরন, তারপর হচ্ছে কপার, তারপর হচ্ছে ক্লোরিন। জিঙ্ক কি করে? জিঙ্ক হচ্ছে আমাদের উদ্ভিদের সাধারণত ক্লোরোফিল গঠনে ভূমিকা রাখে। তারপর ম্যাঙ্গানিজ, এটাও ক্লোরোফিল গঠনে ভূমিকা রাখে। তারপর হচ্ছে মোলিবডেনাম, সেটা কি নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। বোরন, সেটা চিনি পরিবহনে সাহায্য করে। কপার হচ্ছে সূর্যমুখী এবং টমেটো গাছের মানে শ্বসনে সহায়তা করে। আবার ক্লোরিন হচ্ছে সুগার বিটের মূল ও কাণ্ডের বৃদ্ধি করে। এগুলো সবগুলো বই আছে, তোমরা বই থেকে শিখে নিও এটা। তারপর আমরা বলতেছি এই জিঙ্ক ম্যাঙ্গানিজ, ওকে একটু দেখে দেই। জিঙ্ক, এটা হচ্ছে এমএন মানে হচ্ছে ম্যাঙ্গানিজ, এমন হচ্ছে মোলিবডেনাম, বি হচ্ছে বোরন, সি হচ্ছে কপার, আর সি এর হচ্ছে কি ক্লোরিন। ওকে, এবার দেখো যে উদ্ভিদের যে অত্যাবশ্যকীয় উপাদানের মধ্যে আমরা দুইটা পার্ট পেয়েছিলাম, একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট 10টা তো মনে রাখতে পারবা, এমজিকে কেফ ফর নাইস জব, ওইখান থেকে মনে রাখবা। 6টি উপাদান হচ্ছে একটু মুখস্থ করবা, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, মোলিবডেনাম, বোরন, কপার, ক্লোরিন। তো এটা হচ্ছে উদ্ভিদের মানে প্রথমে দেখলাম কি পুষ্টির মধ্যে হচ্ছে প্রাণী পুষ্টি আর উদ্ভিদ পুষ্টি। এই যে প্রাণী পুষ্টি, তারপর হচ্ছে উদ্ভিদ পুষ্টি। উদ্ভিদ পুষ্টির জন্য অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে 60টির মধ্যে 60টি উপাদান আছে। এর মধ্যে অত্যাবশ্যকীয়, যেটা ছাড়া উদ্ভিদ চলতে পারবে না, সেটা হচ্ছে 16টা। 16টার মধ্যে 16টাকে আমরা, যেটা উদ্ভিদ বেশি পরিমাণে গ্রহণ করে সেটাকে আমরা একটা ভাগে ভাগ করছি, সেটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। আর যেটা উদ্ভিদ কম পরিমাণে গ্রহণ করে সেটা হচ্ছে 6টি, সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। তাহলে এই যে এগুলার যে আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আচ্ছা আসো এবার অত্যাবশ্যকীয় উপাদানের মানে কি কি কাজ করে, মানে ভূমিকাগুলো আমরা পড়ব। আচ্ছা, অত্যাবশ্যকীয় উপাদানগুলো উদ্ভিদ কোথা থেকে গ্রহণ করে? অত্যাবশ্যকীয় উপাদানগুলো উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করতে পারে, আবার কিছু আছে পানি থেকে গ্রহণ করে, এবং কিছু আছে তোমার হচ্ছে মাটি থেকে গ্রহণ করে। তো বায়ু থেকে কোনগুলো গ্রহণ করে? বায়ু থেকে যেগুলো গ্রহণ করে, বায়ুতে আমরা জানি অক্সিজেন আছে, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড আছে। কারণ উদ্ভিদ সালোক সংশ্লেষণের ক্ষেত্রে আমরা জানি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, সেই কার্বন গ্রহণ করতে পারে। তারপর হচ্ছে অক্সিজেন গ্রহণ করতে পারে বায়ু থেকে। তারপরে সে নাইট্রোজেন বায়ু থেকে নিতে পারে, অ্যাবজর্ব করতে পারে। এই 3টা উপাদান উদ্ভিদ কোথায় করে? বায়ু থেকে। আর পানি থেকে গ্রহণ করে হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন। আর মাটি থেকে আর যে বাকি উপাদানগুলো, বাকি অত্যাবশ্যকীয় উপাদানগুলো যারা আছে সেগুলো মাটি থেকে অ্যাবজর্ব করে। তো মাটি থেকে সাধারণত এটা সরাসরি গ্রহণ করতে পারে না। মাটি থেকে যে অত্যাবশ্যকীয় উপাদানগুলো অ্যাবজর্ব করে, উপাদানগুলো আয়ন হিসেবে অ্যাবজর্ব করে। আয়ন হিসেবে আমরা পড়াইছিলাম কেমিস্ট্রিতে, আয়ন হচ্ছে দুই ধরনের। আয়ন হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়ন। ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক আয়নকে ক্যাটায়ন বলে, আর ঋণাত্মক আয়নকে অ্যানায়ন। তো এরা হচ্ছে, ধরো ক্যালসিয়াম যদি গ্রহণ করে, ক্যালসিয়াম 2+, এভাবে গঠন করে। আয়রন যদি গ্রহণ করে তাহলে Fe2+। এরা কি, এই সকল উপাদানগুলো উদ্ভিদ আয়ন আকারে মাটি থেকে গ্রহণ করে নেয়। তাহলে আমরা মাটির মধ্যে যখন সার ইউজ করি, সারের মধ্যে ধরো ইউরিয়া সার ব্যবহার করি, তারপরে ইউরিয়া সারের মধ্যে কার্বন আছে, নাইট্রোজেন আছে। উদ্ভিদ যে সকল উপাদানগুলো ধরো বায়ু থেকে এবং পানি থেকে তো গ্রহণ করতে পারলে ভালো, আর যেসব উপাদানগুলো মাটিতে থাকে এগুলো তারা সরাসরি ভাবে গ্রহণ করতে পারে না, তারা এগুলো আয়ন হিসেবে অ্যাবজর্ব করে। আচ্ছা, এবার হচ্ছে এই টার্মটা উদ্ভিদ কিভাবে গ্রহণ করে এবং কোথা থেকে এই অত্যাবশ্যক উপাদান পায়, এটা হচ্ছে এতটুকু। ওকে, এখন হচ্ছে অত্যাবশ্যক উপাদানগুলোর একটু কাজগুলো পড়বে, কি কাজ করে। প্রথমে আসে নাইট্রোজেন। আমরা নাইট্রোজেন নিয়ে আগে আলোচনা করব। নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম নিয়ে আলোচনা করব। নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে এই দুটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, নাইট্রোজেন কি করে? নাইট্রোজেন উদ্ভিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি যে উদ্ভিদের সাধারণত সার হিসেবে ইউরিয়া ব্যবহার করা হয়। ইউরিয়ার সংকেত জানো কেউ? NC H2
তারপর NCH2। তাহলে দেখো এদিকের মধ্যে উদ্ভিদের মেন যে যে কাজটা করে, উদ্ভিদের মধ্যে কার্বন আছে, তারপর নাইট্রোজেন আছে, এটা হচ্ছে ইউরিয়া। তো ইউরিয়ার মাধ্যমে উদ্ভিদ মাটি থেকে নাইট্রোজেনটা গ্রহণ করে, কারণ ইউরিয়া হচ্ছে গুরুত্বপূর্ণ সার। কেন নাইট্রোজেন উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ? আমরা যদি ক্লোরোফিলের সংকেত দেখি, আচ্ছা ক্লোরোফিল ছিল ক্লোরোফিল হচ্ছে উদ্ভিদের সালোক সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হচ্ছে 4th অধ্যায়ে, এটা আমি তোমাদের ক্লাসে বুঝেছিলাম। আর ক্লোরোফিল হচ্ছে সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ক্লোরোফিল এ আর একটা হচ্ছে ক্লোরোফিল বি। আমি যদি স্ট্রাকচারটা একটু তোমাদেরকে বলি, ক্লোরোফিল এ এর স্ট্রাকচারটা হচ্ছে C55H72O5, তারপরে হচ্ছে N4Mg। তাহলে দেখো, আর এটা যদি ক্লোরোফিল বি যদি দেখি, তাহলে C55H70O6N4Mg। এই দুটো হচ্ছে ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি। আর ক্লোরোফিল গঠনটা যদি আমি দেখি, ক্লোরোফিল স্ট্রাকচারটা দেখে বুঝতে পারতেছি যে ক্লোরোফিল গঠনের নাইট্রোজেনের আর হচ্ছে ম্যাগনেসিয়াম। যদি নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম এই দুটো জিনিস দেখি, ক্লোরোফিল গঠনের ক্ষেত্রে নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যদি আমি কোনো কারণে যদি নাইট্রোজেন যদি না দেই, তাহলে হচ্ছে ধরো ম্যাগনেসিয়াম যদি না থাকে, উদ্ভিদ যদি মাটি থেকে এই উপাদানগুলো না পায়, তাহলে তার ক্লোরোফিল গঠনে বাধা হবে, এবং ক্লোরোফিল গঠন করতে না পারলে তার ওভারঅল, আমরা জানি ক্লোরোফিল সালোক সংশ্লেষণে কাজ করে, সালোক সংশ্লেষণে বাধা পাবে, সালোক সংশ্লেষণে কাজ করবে। কারণ সালোক সংশ্লেষণ যদি বাধা পায়, উদ্ভিদ গ্লুকোজ তৈরি করতে পারবে না। সালোক সংশ্লেষণ যদি বাধা পায়, উদ্ভিদ গ্লুকোজ তৈরি করতে পারবে না। গ্লুকোজ না তৈরি করতে পারলে, উদ্ভিদ যদি গ্লুকোজ তৈরি না করতে পারে, তাহলে উদ্ভিদ শ্বসন প্রক্রিয়া ব্যাহত হবে। আলটিমেটলি নাইট্রোজেন উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম এরা উভয় দুজনেই গুরুত্বপূর্ণ খুবই ভূমিকা পালন করে। যদি নাইট্রোজেন না থাকে, তুমি দেখো ক্লোরোফিল গঠনের ক্ষেত্রে নাইট্রোজেন যদি না হয়, তাহলে সে ক্লোরোফিল গঠন ব্যাহত হবে। আবার যদি ম্যাগনেসিয়াম যদি না পাওয়া যায়, তাহলে হচ্ছে ক্লোরোফিল গঠনে ব্যাহত হবে। যদি ক্লোরোফিল গঠন যদি ঠিক মতো না হয়, তাহলে উদ্ভিদের সালোক সংশ্লেষণ হার হ্রাস পাবে, তারপর সাথে সাথে গ্লুকোজ উৎপন্ন হবে না। আমরা জানি গ্লুকোজ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে, দুইটা প্রক্রিয়া আছে সালোক সংশ্লেষণ, তোমাদেরকে পড়াইছিলাম। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে, আর একটা হচ্ছে আলোক অন্ধকার পর্যায়ে। আলোক নির্ভর পর্যায়ে কি তৈরি হয়? এটিপি তৈরি হয়। আলোক নির্ভর পর্যায়টা মনে আছে, একটু দেখলে বই দেখলে বুঝতে পারবো। আলোক নির্ভর পর্যায়ে কি তৈরি হয়? এটিপি তৈরি হয়েছিল, তারপর হচ্ছে NADPH তৈরি হয়েছিল, আর কি তৈরি? হাইড্রোজেন আয়ন তৈরি হয়েছিল। আলোক নির্ভর পর্যায়ে এগুলো তৈরি হয়। আর একটা হচ্ছে ওটার মধ্যে তারপর হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে মধ্যে যেই পদার্থগুলো আলোক নির্ভর পর্যায়ে তৈরি হয়েছিল, এটিপির পূর্ণরূপ কি? এডিনোসিন ট্রাইফসফেট। আর NADPH এর পূর্ণরূপ কি? নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আর হচ্ছে এদিকে হচ্ছে হাইড্রোজেন আয়ন। এই তিনটা জিনিস হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে উৎপন্ন হয়। তোমরা বই দেখে নিবা, তোমার 4th অধ্যায় আছে। এবং আলোক নিরপেক্ষ পর্যায়ে কি? যে সকল উপাদানগুলো আলোক নির্ভর পর্যায়ে তৈরি হয়েছিল, ওই উপাদানগুলো কি কি তৈরি হয়েছিল? এটিপি তৈরি হয়েছিল, তারপর হচ্ছে NADPH, আর হচ্ছে হাইড্রোজেন প্লাস। এই আয়নগুলো কি করে? আমরা জানি বাতাস থেকে উদ্ভিদ সমূহ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তো কার্বন ডাইঅক্সাইড যখন গ্রহণ করে, তো এই যে আলোক নির্ভর পর্যায়ে যে তিনটা উপাদান উৎপন্ন হয়েছিল, এডিনোসিন ট্রাইফসফেট, তারপর নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, আর যে হাইড্রোজেন আয়ন, এই তিনটা কার্বন ডাইঅক্সাইডকে রিডিউসড করে। কি করে? রিডাকশন মানে বিজারণ করে। বিজারণের মাধ্যমে কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। গ্লুকোজের সংকেত কি? C6H12O6। কারো যদি প্রবলেম হয় যে এই চ্যাপ্টারটা আবার লাগবে, তাহলে তোমরা কমেন্ট করো, তাহলে আমরা আবার এই চ্যাপ্টারটা নিয়ে ক্লাস নেব। তাহলে দেখো, তোমার এই পর্যায়ে আলোক নির্ভর যে গ্লুকোজটা তৈরি হয়েছে, তাহলে দেখো সালোক সংশ্লেষণ যদি ক্লোরোফিল না থাকে, আমরা জানি ক্লোরোফিল কি করে? ক্লোরোফিল হচ্ছে এডিনোসিন ADP এর সাথে ফোটনের সাথে যুক্ত হয়ে এটিপি গঠন করে। যদি তোমার ক্লোরোফিলটাই যদি না গঠন হয়, তাহলে এটিপি তৈরি হবে না। এটিপি না তৈরি হলে NADPH এটা কার্বন ডাইঅক্সাইডকে বিজারণ করতে পারবে না। তাহলে আলটিমেটলি দেখো, যদি তুমি নাইট্রোজেন না থাকলে ক্লোরোফিল তৈরিতে বাধা সৃষ্টি হচ্ছে, তার ফলে সালোক সংশ্লেষণ বাধা হচ্ছে। সালোক সংশ্লেষণ যদি না হয়, গ্লুকোজ তৈরি হবে না। গ্লুকোজ তৈরি না হলে আলটিমেটলি শ্বসন হবে না। তাই উদ্ভিদের জন্য অত্যাবশ্যক উপাদানের মধ্যে নাইট্রোজেন আর ম্যাগনেসিয়ামের ভূমিকা খুবই অপরিসীম। তোমরা এটা বই থেকে দেখে নেবা। তো নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম, ওকে। তারপর তোমাদের বই আরেকটা আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে পটাশিয়াম।
পটাশিয়াম কি করে? উদ্ভিদের পাতার মধ্যে, উদ্ভিদের পাতা যদি দেখো, হয়তো আমি আরো ভালো আঁকতে পারি না, তোমরা আগেই জানো। উদ্ভিদের পাতার মধ্যে মানে কোষ আছে, অসংখ্য কোষ থাকে। এই অসংখ্য কোষের মধ্যে একটা ছিদ্র থাকে, মানে হচ্ছে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রটা হচ্ছে এরকম। আচ্ছা দেখো, আচ্ছা বাদ দাও। পত্ররন্ধ্রটা হচ্ছে, পত্ররন্ধ্রের মধ্যে একটা মুখ থাকে, যে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ। যদি সূর্যের আলো পড়ে, আমাদের সাধারণত সূর্যের আলো পড়লে পত্ররন্ধ্রটা খুলে যায়। পত্ররন্ধ্র খুলে গেলে তারপর হচ্ছে আলোটা ঢুকতে পারে। আলোটা ঢুকতে পারলে আলোর ফোটন ক্লোরোফিলের সাথে বিক্রিয়া করে ফোটন তৈরি করে। তো পটাশিয়াম কি করে? পত্ররন্ধ্র খোলা ও বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে দেখো, আমরা প্রথমে দেখলাম নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম, যেটা কিনা ক্লোরোফিল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন পটাশিয়াম কি পর পত্রতন্ত্র গুরুত্বপূর্ণ, খোলা বন্ধে গুরুত্বপূর্ণ। যদি পটাশিয়াম পত্রতন্ত্র না খোলে, তাহলে তো আর আলোই ঢুকতে পারবে না পাতার মধ্যে। আলো যদি পাতার মধ্যে ঢুকতে না পারে, তাহলে তো আর সালোক সংশ্লেষণ আনা যাবে। তাহলে পটাশিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা প্রথমে নাইট্রোজেন দেখলাম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর কি ছিল? নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম। ওকে, এবার আসে ফসফরাস হচ্ছে পি, এটা হচ্ছে ফসফরাসের প্রতীক। এই ফসফরাস কি করে? আমরা জানি উদ্ভিদে এটিপি তৈরি হয়, তারপর হচ্ছে এডিপি তৈরি হয়, তারপরে আরো কি তৈরি হয়? NADPH, এই তিনটা জিনিস তৈরি হয়। এদিকে দেখো, এটিপি হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। এডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, আর হচ্ছে NADP হচ্ছে নিকোটিনামাইড এডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। দেখো, তিনটা তৈরিতে ফসফেটের ভূমিকা আছে। যদি উদ্ভিদ দেহে ফসফরাসের অভাব হয়, তাহলে এই তিনটা জিনিস তৈরিতে ব্যাহত হবে। এই তিনটা জিনিস তৈরিতে ব্যাহত হলে আলটিমেটলি কি হয়? সালোক সংশ্লেষণ ব্যাহত হয়, সাথে সাথে কি হয়? শ্বসনও ব্যাহত হয়। তাহলে এই তিনটা জিনিস গুরুত্বপূর্ণ। তাহলে ফসফরাস। দেখো, নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম, যেটা কিনা ক্লোরোফিল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি এই দুইটা জিনিস না থাকে, তাহলে হচ্ছে উদ্ভিদের কি সালোক সংশ্লেষণ হার ব্যাহত হয়, সাথে সাথে আলটিমেটলি কি হয়? শ্বসন ব্যাহত হয়। পটাশিয়াম না থাকলে পত্রতন্ত্র খোলা এবং বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি পটাশিয়াম না থাকে, তাহলে পত্রতন্ত্র খোলা এবং বন্ধ, মানে এটা কাজটা ঠিক মতো না হলে তোমাদের হচ্ছে সালোক সংশ্লেষণ ব্যাহত। এরপর দেখো ফসফরাস, কারণ আমরা কি এটিপির পূর্ণরূপ জানি এডেনোসিন ট্রাইফসফেট, তারপর হচ্ছে এডেনোসিন ডাইফসফেট, আর হচ্ছে ডিকোটিনামাইড। এগুলোর মধ্যে সবগুলোই ফসফেট গ্রুপ আছে। যে ফসফেট গ্রুপের ক্ষেত্রে, ফসফেট গ্রুপের মধ্যে তৈরিতে এই যে ফসফরাসের ভূমিকা অপরিসীম। যদি ফসফরাস যদি না থাকে, উদ্ভিদ যদি এটা অভাব দেখা যায় বা ঘাটতি দেখা যায়, তাহলে এই তিনটা জিনিস উৎপাদনে ব্যাহত হবে, এবং এই তিনটা জিনিস ব্যাহত হলে আলটিমেটলি তোমার হচ্ছে সালোক সংশ্লেষণে ব্যাহত হবে। ওকে, এরপর আসে আয়রন। আয়রন কি করে? আমাদের উদ্ভিদ দেহে, যে আমরা জানি যে শ্বসন প্রক্রিয়ায় শ্বসন আবার দুই প্রকার। তোমাদের এগুলো পড়ানো হয়েছে। শ্বসন দুই প্রকার। শ্বসন হচ্ছে অবাধ শোষণ আর হচ্ছে সবাধ শোষণ। তাহলে অবাধ শোষণ আর সবাধ শোষণ জানি। সবাধ শোষণে 38 ATP তৈরি হয়, আর হচ্ছে অবাধ শোষণ 2 ATP তৈরি হয়। সবাধ শোষণের চারটা ধাপ আছে। চারটা ধাপ নিয়ে আমি আলোচনা করছি। যদি তোমাদের দরকার হয় তাহলে বলবো। চারটা ধাপের মধ্যে প্রথম ধাপ ছিল কি? গ্লাইকোলাইসিস। দুই নাম্বার ধাপ হচ্ছে কি? দুই নাম্বার ছিল তোমার হচ্ছে এসিটাইল কোয়ে সৃষ্টি। তিন নাম্বার ধাপ হচ্ছে ক্রেবস চক্র। 4 নম্বর ধাপ হচ্ছে ETS, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আর সব অবাধ শোষণে দুইটা ধাপ ছিল কি? অবাধ শোষণে ছিল প্রথমটা গ্লাইকোলাইসিস, ঠিক আছে। তারপরে দ্বিতীয় ধাপটা কি ছিল? দ্বিতীয় ধাপ ছিল তোমার হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ বিজারণ। ওকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমার হচ্ছে শ্বসনের ক্ষেত্রে যে এটিপি সিনথেসিস করা হয়, এটিপি যে উৎপন্ন হয়, এটিপি তৈরির ক্ষেত্রে সাইটোক্রোম ভূমিকা পালন করে। এটিপি তৈরির ক্ষেত্রে এটিপি যে সংশ্লেষণ করে, সংশ্লেষণের ক্ষেত্রে
সাইটোক্রোম একটা অঙ্গাণু আছে সাইটোক্রোম। এই সাইটোক্রোম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সাইটোক্রোম উৎপাদন হওয়ার সময় সাইটোক্রোমের গাঠনিক সংকেতে আয়রন ভূমিকা পালন করে। যদি আয়রন যদি অভাব হয়, আয়রন অভাব হলে সাইটোক্রোম উৎপাদনে ব্যাহত হবে এবং এটিপি তৈরিতে ব্যাহত হবে। তাহলে দেখো তোমার হচ্ছে নাইট্রোজেন কিসে ভূমিকা পালন করতো? নাইট্রোজেন ভূমিকা পালন করতো তোমার নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম, যেটা কিনা ক্লোরোফিল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। পটাশিয়াম কি করতো? পত্ররন্ধ্র, খোলা এবং বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। আর ফসফরাসে দেখলাম কি এটিপি, এনএডিপিএইচ, তারপরে এডিপি, এগুলো তৈরিতে ফসফেটের ভূমিকা অপরিসীম। আর হচ্ছে আয়রন হচ্ছে এটিপি সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংশ্লেষণের ক্ষেত্রে আমরা দেখলাম এটিপি সংশ্লেষণের ক্ষেত্রে সাইটোক্রোম গুরুত্বপূর্ণ কারণে সাইটোক্রোম উৎপাদনের সময় সাইটোক্রোমে যদি আয়রনের ঘাটতি দেখা যায় তাহলে সাইটোক্রোম কম উৎপন্ন হবে, কম প্রডিউস হবে, এর ফলে তোমার হচ্ছে এটিপি তৈরি কম হবে। এই জন্য হচ্ছে আয়রনের ভূমিকা অপরিসীম। তারপরে হচ্ছে দেখো এরপর হচ্ছে আমরা এবার মাইক্রোনিউট্রিয়েন্ট সম্পর্কে একটু বলি, যেটা ম্যাঙ্গানিজ কি করে সেটা ক্লোরোপ্লাস্ট গঠনে সহায়তা করে। ক্লোরোপ্লাস্ট গঠন ও সংরক্ষণে সহায়তা করে। তারপর হচ্ছে তুমি কপার, তারপর হচ্ছে বোরনটা হচ্ছে চিনি পরিবহনে সহায়তা করে। এই জিনিসগুলো মনে রাখবা, চিনি পরিবহনে করে। তারপর হচ্ছে মলিবডেনাম কি করে? নাইট্রোজেন অণুজীব দিয়ে, তাহলে হচ্ছে এরা কি করে? অণুজীব দিয়ে নাইট্রোজেন সংবন্ধনে সহায়তা করে। এই তিনটা জিনিস। ম্যাঙ্গানিজ কি করে? ক্লোরোপ্লাস্ট গঠনে সহায়তা করে। বোরন কি করে? চিনি পরিবহনে পরোক্ষভাবে সহায়তা করে। আর মলিবডেনাম হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনে সহায়তা করে। তাহলে এই কয়েকটা জিনিস। তারপর বইয়ের মধ্যে যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে জানাবা। যে এই যে উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদানগুলো কি ছিল? একটা হচ্ছে 16টা ছিল, 16টার মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট ছিল আর ম্যাক্রোনিউট্রিয়েন্ট ছিল। ম্যাক্রো ছিল 10টা, কি ছিল? ওইটা ছিল কেজিএফ, ওইটা ছিল এমজিকে ক্যাফে ফর নাইস জবস। ওইটা থেকে তুমি ম্যাক্রো উপাদানগুলো কি এগুলো দেখতে পাবা। আর হচ্ছে